গল্পটা আমার এক বন্ধু সঞ্চয় মুরাদ তার কাছ থেকে শোনা। সঞ্চয়ের এক বড় ভাইয়ের সাথেই এই ঘটনাটি ঘটেছিল। ভূমিকা দীর্ঘ না করে সরাসরি ঘটনায় আসা যাক। সঞ্চয়ের সেই বড় ভাই গৌরীপুর হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স চালক। তিনি প্রায় প্রতি রাতেই অ্যাম্বুলেন্স চালিয়ে রোগী বা মরদেহ আনা নেওয়া করতেন। যদি কোনো দিন রোগী বা মরদেহ না পেতেন, তবে সাধারণ যাত্রীর জন্য ভাড়ায় গাড়ি চালাতেন। তেমনই এক রাতে কোনো রোগী বা অন্য কাজ না থাকায় তিনি ভাড়ায় যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিলেন। গৌরীপুর স্টেশন থেকে কুমিল্লার উদ্দেশ্যে কয়েকজন যাত্রী তুললেন। গাড়িতে তখন ৪-৫ জন যাত্রী। রাত আনুমানিক ১২টা। তিনি কুমিল্লার পথে রওনা দিলেন। প্রথম কিছুক্ষণ সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর চালক হঠাৎ রাস্তার পাশে কিছু একটা দেখতে পেয়ে গাড়ি থামালেন। তিনি এবং গাড়ির সব যাত্রী নেমে পড়লেন। দেখলেন রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে আছে। যেহেতু গাড়িটি একটি অ্যাম্বুলেন্স, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলেন মৃতদেহটি কুমিল্লা মেডিকেলে নিয়ে যাবেন। এখানে একটা বিষয় উল্লেখ্য, তাঁদের মনে ক্ষীণ সন্দেহ জেগেছিল, মানুষটি কি সত্যিই মারা গেছে, নাকি এখনও প্রাণের স্পন্দন অবশিষ্ট আছে। নিশ্চিত হওয়ার জন্যই তারা দেহটি কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যাই হোক, তারা মৃতদেহটি সাবধানে অ্যাম্বুলেন্সে তুললেন। চালক আবার গাড়ি চালাতে শুরু করলেন। এটা বলা দরকার যে চালক সামনে একা ছিলেন, আর যাত্রীরা ছিলেন পেছনে সেই মৃতদেহটির সাথেই। কিছু দূর যাওয়ার পর যাত্রীরা গাড়ি থামাতে বললেন। তারা জানালেন একটু চা নাস্তা করে আসবেন। চালককে রেখে তারা চা নাস্তার জন্য নেমে গেলেন। তখন রাত প্রায় ১টা। চালক অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু দেখতে দেখতে ১ ঘন্টা পেরিয়ে গেল, যাত্রীদের ফেরার কোনো নামগন্ধ নেই। রাত তখন ২টো ছুঁই ছুঁই। রাস্তায় কোনো যানবাহন নেই, আশেপাশে নেই কোনো আলোর চিহ্ন। কেবল চালক অ্যাম্বুলেন্সে একা বসে, আর পেছনে সেই নিথর দেহ। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ পেছন থেকে কেউ একজন চালককে ডাক দিল। চালক ভাবলেন যাত্রীরা বোধহয় চা নাস্তা সেরে ফিরে এসেছেন। তিনি গাড়িতে কারও ওঠার শব্দও পেলেন। নিশ্চিত হলেন যাত্রীরাই উঠছেন, তাই তিনি পেছনে ফিরে তাকালেন। কিন্তু পেছনে তাকিয়ে যা দেখলেন, তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন সেই মৃতদেহটি উঠে বসেছে এবং টকটকে লাল দুটো বড় বড় চোখ মেলে তার দিকেই তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে তিনি এতটাই ভয় পেলেন যে গাড়ি ঘুরিয়ে আবার গৌরীপুরের দিকে পাগলের মতো ছুটতে শুরু করলেন। কিছুক্ষণ এভাবে গাড়ি চালানোর পর তিনি ভয়হীন হয়ে আবিষ্কার করলেন সেই মৃতদেহ তার পাশের আসনেই বসে আছে। দৃশ্যটা দেখে তার ভয় যেন কয়েক গুণ বেড়ে গেল। আরও ভয়ের ব্যাপার হলো, সেই মূর্তিমান আতঙ্ক তার সাথে কথাও বলতে শুরু করল। আতঙ্কে দিশেহারা হয়ে তিনি গাড়ির গতি আরও বাড়িয়ে দিলেন। কোনো মতে তিনি গৌরীপুর হাসপাতালে এসে পৌঁছালেন। সেখানে তার সহকর্মীরা তাকে গাড়ির ভেতরে অচেতন অবস্থায় খুঁজে পান। তারা তাকে সুস্থ করার চেষ্টা করেন। জ্ঞান ফেরার পর কী হয়েছিল জিজ্ঞাসা করলে তিনি আবোল-অতাবোল বকতে শুরু করেন। আসলে তিনি ততক্ষণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। নিজের সহকর্মীদেরও বিশ্বাস করতে পারছিলেন না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, তার সহকর্মীরা অ্যাম্বুলেন্সের ভেতরে কোনো মৃতদেহ খুঁজে পাননি, কিন্তু চালকের পাশের আসন এবং পেছনের আসনে চাপচাপ রক্ত পড়ে থাকতে দেখা গিয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ৫ মাস আগে। আমরা এতদিন ঘটনাটা জানতে পারিনি, কারণ সেই চালক যার সাথে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, প্রায় ৪.৫ মাস মানসিক ভারসাম্যহীন ছিলেন। অনেক চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ হলেও এখনও মাঝে মাঝে অপ্রকৃতিস্থের মতো আচরণ করেন। ঘটনাটি আমার এক হাউস টিচারের কাছে শোনা। আমাদের বাড়ি বাগেরহাট সদরে, আর আমার সেই হাউস টিচারের বাড়ি ছিল বাগেরহাটেরই অন্তর্গত হেদায়েতপুর নামের একটি গ্রামে। সেই গ্রামেই বাস করতেন একজন ডাক্তার। নিজের গ্রাম তো বটেই, আশেপাশের আরও কয়েকটি গ্রামের রোগীদের কাছে তিনি ছিলেন ভরসার স্থল। চিকিৎসক হিসেবে তার নাম ডাক ও সুনাম ছিল যথেষ্ট। দিন রাত বিচার না করে প্রয়োজনে গ্রামে গ্রামে গিয়ে রোগী দেখতেন তিনি। ডাক্তারের সংসারে ছিলেন তার বৃদ্ধা মা। তেমনি এক বর্ষণমুখর রাতে যখন থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর ঘড়ির কাঁটা রাত ১১টা কি ১১:৩০ ছুঁয়েছে, এমন সময় ডাক্তারের দরজায় কড়া নাড়ার শব্দ হল। তিনি দরজা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে এক অপরিচিত আগন্তুক, আপাদমস্তক বৃষ্টিতে ভেজা। ডাক্তার তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি কে? লোকটি বলল, আমার বাড়ি অমুক গ্রামে। পাশের ইউনিয়নের একটি গ্রামের নাম সে উল্লেখ করল। আমার মা খুবই অসুস্থ, আপনি যদি দয়া করে আমার সাথে যান, তবে হয়তো মা আমার বেঁচে যাবে। ডাক্তার যেতে রাজি হলেন। ইতিমধ্যে ডাক্তারের মা ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি আগন্তুককে বললেন, এই দুর্যোগের রাতে আমার ছেলে কি করে যাবে? লোকটি তখন কাকুতি মিনতি করতে লাগল। তার কাতর অনুরোধে ডাক্তারের মন গলল, তিনি যেতে রাজি হলেন। তখন ডাক্তারের মা লোকটির দিকে তাকিয়ে বললেন, বাবা, কথা দাও,
আমার ছেলেকে যেমন নিয়ে যাচ্ছ তেমনই আবার আমার কাছে ফিরিয়ে দিয়ে যাবে। লোকটি ডাক্তারের মাকে কথা দিল সে তার ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনবে। ডাক্তার একটি ছাতা মাথায় লোকটির সাথে বেরিয়ে পড়লেন। কিছু দূর এগোনোর পর লোকটি বলল, ডাক্তার সাহেব, সামনের ঘাটেই নৌকা রাখা আছে। এই বৃষ্টিতে এতটা পথ হেঁটে যাওয়া বড্ড কষ্টকর, আমরা নৌকায় যাব। লোকটি ডাক্তারকে নিয়ে ঘাটে পৌঁছাল। ডাক্তার দেখলেন ছইওয়ালা একটি নৌকা ঘাটে বাঁধা, ভেতরে একজন মাঝি বসে। আগন্তুক ডাক্তারকে নৌকার ভেতরে গিয়ে বসতে অনুরোধ করল। বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে ডাক্তার নৌকার ছইয়ের নিচে বসলেন। লোকটিও তার পাশে এসে বসল। নৌকা চলতে শুরু করল। কিছুদূর যাওয়ার পর ডাক্তার খেয়াল করলেন নৌকায় মাঝি দুজন, একজন পেছনে যাকে তিনি আগেই দেখেছিলেন, আর অন্যজন সামনে বসে বৈঠা বাইছে। ডাক্তার ভাবলেন হয়তো প্রথমজন আগেই ছিল, তিনি খেয়াল করেননি। আরও কিছুক্ষণ পর ডাক্তারের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি অনুভব করলেন নৌকা আর জলে ভাসছে না, বরং শুকনো মাঠের ওপর দিয়ে শাঁসা করে এগিয়ে চলেছে, আর ৫-৭ জন লোক যেন সেই নৌকা টেনে নিয়ে যাচ্ছে। ভয়ে ডাক্তারের গলা শুকিয়ে গেল। তিনি চুপ করে বসে রইলেন। তার পাশে বসা সেই আগন্তুক শান্ত স্বরে বলল, ডাক্তার সাহেব, ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আপনি ঠিকই ধরেছেন, আমরা মানুষ নই, আমরা জিন। আমার মা সত্যিই খুব অসুস্থ। আপনি আমার মায়ের চিকিৎসা করে দিলেই আমি আপনাকে নিরাপদে ফিরিয়ে দিয়ে আসব। ততক্ষণে নৌকা এক ঘন জঙ্গলের ভেতর দিয়ে অবিশ্বাস্য দ্রুতগতিতে ছুটতে শুরু করেছে। পাশের লোকটি আবার বলল, আমার আব্বা আপনাকে অনেক ধন সম্পদের লোভ দেখাবেন, কিন্তু মনে রাখবেন তিনি হাতে তুলে কোনো জিনিস বা সম্পদ দিলে তা নেবেন না। তিনি নিজ হাতে যা দেবেন শুধু সেটাই গ্রহণ করবেন। কথা বলতে বলতেই নৌকা এক বিশাল কারুকার্যময় অট্টালিকার সামনে এসে থামল। লোকটি ডাক্তারকে নামতে বলল। ডাক্তার ভয়ে ভয়ে নামলেন। আগন্তুক ডাক্তারকে অট্টালিকার ভেতরে নিয়ে গেল। ডাক্তার দেখলেন এক বিশাল কক্ষে সুন্দর একটি খাটে এক মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। তার চারপাশে অনেক রূপবতী মহিলা ও আরও লোকজন। ডাক্তার রোগিনীর চিকিৎসা করলেন। এরপর সেই জিন তাকে তার পিতার কাছে নিয়ে গেল। সেখানে ডাক্তারের জন্য এলাহি আপ্যায়নের ব্যবস্থা। কিন্তু ভয় ডাক্তারের গলা দিয়ে কিছুই নামছিল না। যে জিন তাকে নিয়ে এসেছিল সে অভয় দিলে ডাক্তার ভয়ে ভয়ে সামান্য কিছু মুখে দিলেন। এরপর জিনের পিতা ডাক্তারকে প্রচুর সোনাদানা, হিরে জহরত দেখিয়ে বললেন, আপনার যা খুশি নিয়ে যান। ডাক্তার বিনীতভাবে জানালেন তার কিছুই চাই না। তখন জিনের পিতা তাকে একটি আংটি দিয়ে বললেন, এই আংটি কখনো বিক্রি করবেন না, এটি আপনার কাছে থাকলে কোনোদিন আপনার অভাব হবে না। এরপর সেই জিন যে ডাক্তারকে নিয়ে এসেছিল সে বলল, চলুন আপনাকে পৌঁছে দিই। ডাক্তার তার সাথে রওনা দিলেন। বিদায়বেলায় জিনটি তাকে সতর্ক করে বলল, পেছনে ফিরে তাকাবেন না, তাকালেই আপনার ক্ষতি হতে পারে। পথিমধ্যে ডাক্তার পেছন থেকে অনেক পরিচিত মানুষের ডাক শুনতে পেলেন, এমনকি বাঘ ভাল্লুকের মতো হিংস্র প্রাণীর গর্জনও তার কানে এল। কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। জিনটি তাকে বারবার সাহস জুগিয়ে যাচ্ছিল। একসময় আতঙ্কে আর ক্লান্তিতে ডাক্তার জ্ঞান হারালেন। যখন জ্ঞান ফিরল, দেখলেন তিনি নিজের বাড়িতে, তার মা পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মায়ের কাছে শুনলেন। তিনি দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে দরজা খুলে দেখেন ডাক্তার দরজার সামনে অচেতন অবস্থায় পড়ে আছেন। সেই ঘটনার পর থেকে ডাক্তার আর কখনো রাতে রোগী দেখতে বের হতেন না। ধীরে ধীরে তার ধনসম্পদও আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পেতে লাগল। এই ছিল সেই রাতের আশ্চর্য ঘটনা। এই কাহিনীটি আকাশ মোল্লার লেখা। আমাদের বাসায় একসময় এক মহিলা পীর ভাড়া থাকতেন। আমরা তখন ঘুণাক্ষরেও টের পাইনি যে সেই মহিলা জিন সাধনা করতেন। প্রথম দিকে দেখতাম তার ফ্ল্যাটের সামনে প্রতিদিন লম্বা লাইন পড়ে যেত, ঠিক যেন ডাক্তারের চেম্বারের বাইরে রোগীর ভিড়। আমরা ভাবতাম মহিলা বোধহয় কবিরাজি বা হোমিওপ্যাথি জাতীয় কোনো চিকিৎসা করেন। পরে জানতে পারলাম তিনি আসলে একজন পীর, জিন সাধনার মাধ্যমে মানুষের নানাবিধ সমস্যার সমাধান করে থাকেন। এই কথা শুনে আমরা ৩ ভাই বোন তো দারুণ রোমাঞ্চিত। আমাদের বাসার নিচতলায় জিন এসে মানুষের সমস্যার সমাধান করে দিচ্ছে, ভাবতেই কেমন শিহরণ জাগে। সেই মহিলা বলতেন আমাদের বাসায় ভাড়া নেওয়ার কথা নাকি তাঁর জিনরাই তাকে বলেছিল। জিন সমাজে আমাদের বাসার নামডাক আছে, এই ভেবে আমাদের শিশুসুলভ মন আনন্দে নেচে উঠত। মহিলা তার জিন সাধনা চালিয়ে যেতে লাগলেন, আর আমরাও মাস শেষে সময় মতো ভাড়া পেতে থাকলাম। বাবা ঠাট্টা করে তার নাম দিয়েছিলেন পিরানি। পরে দেখা গেল সেই পিরানি নামেই তিনি পরিচিত হয়ে উঠলেন। আমরাও তাকে পিরানি খালা বলেই ডাকতাম। সবকিছু বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু একটা সময় উপলব্ধি করলাম পিরানির বাড়িতে অতিথির আনাগোনা বড্ড বেশি। তার নিজের ৩ ছেলে, স্বামী, দেবর, মাইনাস এরা তো ছিলেনই, তার সাথে যুক্ত হলো তাঁদের ভাগ্নে ও তার পরিবার, বোনের দিক থেকে ৩ ভাগ্নি এবং ২ বোনপো। এতগুলো মানুষের থাকা, খাওয়া, গোসলের জন্য আমাদের প্রচুর পানি খরচ হতে লাগল।
আগে যেখানে এক ট্যাঙ্কের পানিতেই 3 ফ্ল্যাটের সব মানুষের দৈনিক চাহিদা মিটে যেত, সেখানে পিরানিরা আসার পর দিনে 3 বার ট্যাঙ্ক ভরার পরও পানির টান পড়ত। বাবা বেশ কয়েকবার নোটিশ দেওয়ার পরও তারা অতিথি আপ্যায়ন চালিয়ে যেতে লাগলেন। শেষমেশ আমরা বাধ্য হলাম তাদের বাসা ছেড়ে দেওয়ার নোটিশ দিতে। পিরানি চলে যাওয়ার পর বাসায় নতুন ভাড়াটে এলো, স্বামী, স্ত্রী আর 2টো ফুটফুটে মেয়ে নিয়ে ছোট্ট সংসার। আমরাও খুশি, বাড়ির পানির খরচ অনেকটাই কমে গেছে। এক ট্যাঙ্ক পানিতেই 3 ফ্ল্যাটের দিব্যি চলে যাচ্ছে। নতুন ভাড়াটে ভদ্রমহিলার স্বামী বেশ রাত করে কাজ থেকে বাড়ি ফিরতেন। সেই সময়টুকু মহিলা তার 2 শিশুকন্যাকে নিয়ে একাই থাকতেন। তেমনই এক রাতে মহিলা 2 মেয়েকে নিয়ে টিভি দেখছিলেন। হঠাৎ দরজায় টোকা পড়ল আর তার স্বামীর কণ্ঠস্বর ভেসে এলো, ফাতেমার মা, দরজা খোলো। মহিলা অবাক হলেন, তার স্বামীর তো এত তাড়াতাড়ি ফেরার কথা নয়। তবে একই সাথে তিনি ভীষণ খুশিও হলেন। দরজা খুলে বাইরে কাউকে না দেখে বেশ অবাক হলেন তিনি। আরেকটু এগিয়ে আশেপাশে ভালো করে তাকিয়েও কাউকেই দেখতে পেলেন না। অথচ তিনি স্পষ্টই তার স্বামীর ডাক শুনেছিলেন। এবার তিনি নিজেই স্বামীকে ডাকলেন, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ভয়ে তার বুকটা কেঁপে উঠল। ছুটে এসে দরজা লাগিয়ে দিয়ে 2 মেয়েকে জড়িয়ে ধরলেন। আর ঠিক তখনই আবারও দরজায় টোকা, আর সেই একই কণ্ঠস্বর, ফাতেমার মা, দরজা খোলো। এবার আর তিনি আগের মতো দরজা খুললেন না, কিন্তু পরক্ষণেই জানালার কাঁচের ওপরও টোকা পড়তে শুরু করল। সাথে সেই একই ডাক, একই কণ্ঠস্বর। একই সময়ে দরজা এবং জানালা 2 দিক থেকেই যেন একই স্বর ভেসে আসছে। ছাদেও ধূপধাপ আওয়াজ হচ্ছে, যেন একদল লোক একসাথে ছাদে লাফালাফি দাপাদাপি করছে। ফাতেমার মা ভয়ে জোরে জোরে সুরা পড়তে শুরু করলেন। মেয়েরা ভয়ে কাঁপতে কাঁপতে তাকে জড়িয়ে ধরল। দরজায় তখনও একটানা ধূপধাপ শব্দ আর সেই মিলিত কণ্ঠের ডাক, ফাতেমার মা, দরজা খোলো। ফাতেমার মা, দরজা খোলো। মহিলা অনেকক্ষণ দরজা খুললেন না। একসময় খেয়াল করলেন দরজা বা ছাদে আর কোনো আওয়াজ নেই। তবে দরজায় তখনও সমানে ধাক্কা পড়ছে। তিনি ভয়ে ভয়ে নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে দরজা খুললেন। এবার দরজার বাইরে সত্যি সত্যি তাঁর স্বামী দাঁড়িয়ে। স্বামী বিরক্ত গলায় জিজ্ঞেস করলেন, দরজা খুলতে এতক্ষণ লাগে? কি করছিলে তোমরা? মহিলা স্বামীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। মেয়েরাও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ভদ্রলোক কিছুই বুঝতে না পেরে অবাক হলেন। মহিলা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে পুরো ঘটনাটা খুলে বললেন। স্বামী খুব মনোযোগ দিয়ে সবটা শুনলেন এবং সকালে আমার মাকে জানালেন। মা সব শুনে পিরানিকে খবর দিলেন। মা বুঝতে পেরেছিলেন এই কাণ্ড কেন ঘটেছে। কারণ পিরানি যখন প্রথম আমাদের বাসায় এসেছিলেন, তখন এলাকার কিছু মাস্তান চাঁদা চাইতে এসেছিল। পিরানি তাদের সাথে কোনো রকম তর্ক বা খারাপ ব্যবহার করেননি। কিন্তু পরের দিন সকালেই দেখা গেল সেই সবকটা মাস্তান এসে পিরানির পা ধরে মাফ চাইছে। তারা নাকি সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি। তাদের বাড়িতে নাকি সারা রাত ধরে জিনেরা উপদ্রব করেছে। থালা বাসন, ঘরের আসবাবপত্র সব নিজে নিজেই মাটিতে আছড়ে পড়ে ভেঙেছে। আসলে পিরানিরা এই বাসা ছেড়ে যেতে চাননি। আমরাই নোটিশ দিয়ে তাদের তাড়িয়েছি। পিরানি এসে আমার মায়ের কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন তিনি জানতেন না যে জিনেরা এসে এই কাজটা করেছে। এটা ওরা নিজে থেকেই করেছে। তবে ওরা কারও কোনো ক্ষতি করত না, শুধু ভয় দেখিয়ে নিজেদের সীমাবদ্ধ রাখত। পড়ে শোনাই। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দীর্ঘদিন যাবৎ একটি বাড়িতে গৃহশিক্ষক হিসেবে ছিলাম। আমার থাকার ঘরটি ছিল আলাদা, আমি একাই থাকতাম। ঘটনার দিনটি ছিল 12ই জানুয়ারি 2012 সাল, বৃহস্পতিবার। এই অভিশপ্ত দিনটি যেন আমার জীবনে আর কখনো ফিরে না আসে। সেদিন বাড়ি থেকে ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। তালা খুলে ঘরে ঢুকতেই মনে হলো আমার সাথে যেন আরও একজন প্রবেশ করল। কিন্তু না, তেমন কিছুই না। যথারীতি শুয়ে পড়লাম, বাতিটাও নিভিয়ে দিলাম। কিন্তু কেন জানি মনের ভেতর একটা খচখচানি কাজ করছিল। এসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়ি। হঠাৎ মাঝরাতে কে যেন পাশের টেবিল চাপড়াতে চাপড়াতে আমার নাম ধরে ডাকছিল। ঘুম ভেঙে গেল। বাতি জ্বালাতে গিয়ে দেখি বিদ্যুৎ নেই। চোখ মুছে বসলাম। আমি কিছু বলার আগেই সেই অদৃশ্য কণ্ঠ বলে উঠল, বিদ্যুৎ নেই, চার্জ লাইটটা জ্বালাও। চার্জারে চার্জ না থাকায় লাইট থেকে খুব সামান্যই আলো পাওয়া যাচ্ছিল। সেই আলোয় দেখতে পেলাম এলাকার এক সিনিয়র বড় ভাই আমার সামনে দাঁড়িয়ে। আমি তার নাম উল্লেখ করতে চাই না। এত রাতে তিনি কিভাবে আমার ঘরে ঢুকলেন সেই প্রশ্নটাও তখন মাথায় আসেনি। ব্যতিক্রম কিছু ভাবার তো প্রশ্নই ওঠে না। তখন রাত আনুমানিক 2টো। জিজ্ঞেস করলাম, ভাইয়া এত রাতে? ভাইয়া যেভাবে বলছিলেন, শহীদ, টর্চলাইটটা নিয়ে আমার সঙ্গে একটু বের হতে হবে। আমার ছোট বোন নির্দিষ্ট একটি ঘরের নাম উল্লেখ করলেন। কাউকে কিছু না বলে কাঁথা বালিশ নিয়ে বেরিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আরও বললেন, ও
এভাবেই প্রায় বেরিয়ে যায় এবং আশেপাশে কোথাও অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কোনো তাবিজ কবচও গায়ে রাখে না। একটা কথা বলে রাখি, মেয়েটির এই অদ্ভুত অভ্যাসের কথা আমি আগেও শুনেছিলাম, কিন্তু সেই মুহূর্তে একবারও আমার মাথায় আসেনি বিষয়টা। চলুন বলে চার্জ লাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। ভাইয়ার সামনে সামনে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে একসময় রেল লাইনের পাশে একটা তালগাছের গোড়ায় এসে ভাইয়া থেমে গেলেন। আমিও দাঁড়ালাম। ভাইয়া বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি ওদিকটা একটু দেখে আসি। এই বলে তিনি সোজা উত্তর দিকে রেল লাইন ধরে হেঁটে যেতে লাগলেন। আমি ডাক দিলাম, ভাইয়া, ওদিকে তো অন্ধকার, চার্জ লাইটটা নিয়ে গেলে ভালো হতো না? কিন্তু কোনো উত্তর পেলাম না। তার এই পরিবর্তিত হাবভাব দেখে আমার মনে কিছুটা সন্দেহ দানা বাঁধল। আরও কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া না পেয়ে আমার শরীর ভয়ে হিম হয়ে গেল। পিছু হাঁটার চেষ্টা করলাম, কিন্তু জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা বোধহয় সেখানেই অপেক্ষা করছিল। ফিরতেই যা দেখলাম তা আমি কেন পৃথিবীর কোনো মানুষই আশা করে না। দেখি আমার গা ঘেঁষে একটা কাটা মাথা নিচে বালিশ দিয়ে একজন সুস্থ মানুষের মতো চোখ বন্ধ করে ঘুমাচ্ছে এবং লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। মাথাটি গলা থেকে কাটা, আর সেখান থেকে অঝরে রক্ত ঝরছে। আমার দম প্রায় আটকে যাওয়ার জোগাড়। চার্জ লাইটের আলোয় পরিষ্কার দেখতে পাচ্ছিলাম কাটা মাথাটি সেই মেয়েটির, যাকে আমরা খুঁজছিলাম। আমি ভয়ে একেবারে পাথর হয়ে গেলাম। চিৎকার দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মনে হলো চিরদিনের জন্য বাকশক্তি হারিয়ে ফেলেছি। খুব কষ্টে মুখ ফিরিয়ে সেই বড় ভাইয়ের দিকে তাকালাম, কিন্তু ভাইয়া উধাও। নিশ্চিত হলাম যে ছায়ামূর্তিটি চলে গিয়েছিল সেটি কোনো বড় ভাই ছিল না। সাথে সাথেই চার্জ লাইটটাও দপ করে নিভে গেল। আরও ভয় পেয়ে গেলাম, হুঁশ প্রায় অকেজো। সারা শরীর ক্রমাগত ঠান্ডা হয়ে আসছিল। পুরো কোরআন শরীফ মুখস্থ থাকা সত্ত্বেও একটা আয়াত মুখ দিয়ে বের হচ্ছিল না। এবার ওই জায়গা থেকে পা সরানোর চেষ্টা করলাম, কিন্তু দেখি পরিস্থিতি আরও সঙ্গীন। কাটা মাথাটি আর ঘুমে নেই, চোখ বন্ধ, কিন্তু মুখে এক বিভৎস অট্টহাসি। সেই দৃশ্য দেখে আমি ছিলাম না। ঘটনা এখানেই শেষ নয়। পরদিন সকাল ৮টার দিকে চেতনা ফিরে পেয়ে দেখি আমি পাশের মসজিদের বারান্দায় পড়ে আছি। গায়ে প্রচণ্ড জ্বর। হুজুর এসে বললেন, তোমাকে রেল লাইনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। খুব ভোরে দুজন মুসল্লি এসে এখানে দিয়ে গেছেন। কি হয়েছিল তোমার? সব খুলে বললাম। হুজুর দোয়া দরুদ পড়ে আমার গায়ে মাথায় কয়েকবার ফুঁ দিলেন। তারপর হুজুরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলাম। দেখি ওই তালগাছের গোড়ায় একটা সমান অর্ধেক কাটা তাল পড়ে আছে। তালের খণ্ডটি দেখতে অনেকটা মানুষের মুখের মতো। হুজুর ঘটনাটি বাড়ির মালিক বা অন্য কাউকে বলতে নিষেধ করলেন এবং আমাকে ওই ঘরটি পরিবর্তন করার পরামর্শ দিলেন। তারপর বিষয়টি আর কারো সাথে শেয়ার না করে বিশেষ অজু করে বিদায় নিয়ে চলে আসি। কয়েকদিন পর শুনলাম বাড়িওয়ালা ওই ঘরটি ভেঙে ফেলেছেন। হয়তো তারাও কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এই ছিল আমার সেই ভয়ঙ্কর রাতের ঘটনা।